আমি আপনাদের সবার ভালো লাগার ভালোবাসার একজন মানুষ। আমি দিলারা জামান, আপনাদের সবার প্রিয় এবং খুব কাছের মানুষ, অভিনয় শিল্পী। অনেক বছর আগের কথা, সেই ৬০-৬২ বছর আগে এই পথ চলা শুরু। ৫৬ সালের কথা বলি, তখন স্কুলে পড়ি, বাংলাবাজার গার্লস স্কুলে। তো ওই বছরের শেষে ম্যাট্রিকের যে ফেয়ারওয়েল হতো, তখন অনুষ্ঠান হতো স্কুলে, সবাই নাচ গান, তারপরে একটা ছোট্ট একাঙ্কিকার মতো হতো। তো সেইখানেই প্রথম আমার হাতে খড়ি নাটকের অভিনয় বলা যায়। আমাদের পাঠ্যপুস্তকে ছিল মামলার ফল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। সেটাকেই একজন আমাদেরই সহপাঠী জাহানারা, সে দিয়েছিল, ওটার নাট্যরূপ দিয়েছিল। ফটিকের মামির, দজ্জাল একজন মামি, ফটিককে খুব অত্যাচার করে, সেই কলকাতায় এসছে যখন। তো সেইটাতে করতে গিয়ে এখন হাসি পায় যে আসলে ওটা অভিনয় হয়নি, সংলাপগুলো এরকম তো বেঞ্চ দিয়ে দিয়ে সব স্টেজ করা হয়েছে। উঠে গিয়ে শাড়ি টাড়ি পরে গিয়ে সংলাপগুলো বলেছি, দরদর করে একদম বলে টলে আবার নেমে চলে আসছি। সবাই খুব হাততালি, হ্যাঁ দিলারা খুব ভালো করেছে, ভালো করেছে। কিন্তু এখন মনে হয় যে ওগুলো আসলে কিচ্ছু অভিনয় হয়নি। ওই যে পথ চলা শুরু এবং সবাই এত প্রশংসা, ভালো করেছি, ওই যে মনের মধ্যে একটা ছোট্ট বীজ লাগিয়ে দেওয়া হলো, সেটাই আজকে এত দূর আসতে 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 প্রযুক্তির কারণে আজকে আপনাদের সবার, দিলারা জামান আমি, সবার ভালোবাসার মানুষ। রহমত আলী ইনস্টিটিউট বলে আমাদের পুরানো ঢাকায় আগে যেখানে ছিল রেল স্টেশন, সেইখানে একটা হল, ওইখানে ওই নাটক হতো। আর কোথাও নাটক তখন হবার জায়গা ছিল না। তো সেইখানে একবার আমাদের যে শ্রদ্ধেয় আমজাদ হোসেন, আমজাদ ভাই, তিনি আমার আব্বার অফিসে চাকরি করতেন, আমার আব্বা ইঞ্জিনিয়ার ছিলেন। তো আমজাদ ভাই তিনি তখন নাটক করতেন আর কি। তো তারা একটা নাটক করবেন, দুটো কার্ড দিয়ে গেছে আব্বাকে যে স্যার আপনি বাসা থেকে যাবেন। আব্বা তো এগুলো ইন্টারেস্টেড না, আমার আম্মাও যাবে না। আব্বা বললেন কি তোরা কেউ যাবি নাকি? আমি যাবো নাটক। তখন নাটক মানে টেলিভিশন তো হয়নি, ওই রেডিওর একটু নাটক কান দিয়ে শুনি, এবং সেটাও তখন ডাইরেক্ট প্রচার হতো আর কি। এখনকার মতো আগে রেকর্ড করে নেওয়াটা এসব সুবিধা ছিল না। তো সেই নাটক, হ্যাঁ কেউ করে, ওটা দেখবো, একটু দেখবো। এইভাবে গেলাম নাটক দেখতে। আমার মামার সাথে ছিলেন, আমি অবাক হয়ে দেখছি যে মঞ্চের মধ্যে, সেখানে আমার এখনও স্পষ্ট মনে আছে, বিশ্ববিদ্যালয়ে পড়তেন মমতাজ লিলি খান, তারপরে প্রথম ছবি করেছেন আব্দুল জব্বার খানের পরিচালনায়, মুখ ও মুখোশের নায়িকা জহরতারা, এরা ছিলেন, এরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন, এরা অভিনয় করেছেন। আমি অবাক হয়ে দেখছি কি সুন্দর জীবন্ত মানুষ, হাসছে, স্টেজের মধ্যে কথা বলছে, আবার চলে যাচ্ছে, এটাই কি নাটক, এটা অভিনয়, মানে অবাক হয়ে, আমি যদি এরকম করতে পারতাম। এই যে মনের মধ্যে একটা ভালো লাগা আসলো, ইচ্ছা জাগলো, এইটাই আস্তে আস্তে পরবর্তী সময় আর কি ওই যে স্কুলে করা, কলেজে এসেও তাই করা, এবং স্টেজে বড় পরিসরে আমাদের ওই যে বললাম কম্পিটিশন হতো, সেই অভিনয়ে আমি অধ্যাপক নুরুল মোমেন, তিনি আমার নাট্যগুরু, তাকে আমি সবসময় শ্রদ্ধা জানাই, স্মরণ করি। তিনি আমাদেরকে নিয়ে ইডেন কলেজ থেকে, সবাই বলল আমাদের দিলারা একটা মেয়ে আছে ভালো করে, ওখান থেকে আমাকে বেছে নিল। তারপরে এই প্রথম নাটক করলাম ৬২-৬৩ সালে। পরপর ২ বছর আমি নাটক অভিনয়ে প্রথম হয়েছিলাম। আর টেলিভিশন শুরু হওয়া মানে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয় তখন। একটা ছোট জায়গা টেলিভিশন, মানে একটা এরকম, সেখানে মানুষ দেখতে পাবো, কথা বলছে, করছে। তো সেটা প্রথম নিপ্পন টেলিভিশন, জাপানের, ওরা এসে পরীক্ষামূলকভাবে টেলিভিশন চালু করলো। এখন যেটা রাজক ভবন, সেইখানে ছোট একটা এরকম ছোট ঘর, সেটাই হলো স্টুডিও, এবং দুটো ক্যামেরা ফিক্সড করা। নাটক প্রথমে শুরু হয়নি, প্রথমে খবর, এবং প্রথম গান গেয়েছিলেন আমাদের দেশের, আমাদের গর্ব, ফেরদৌসী রহমান। তা আমাদের বাসায় তো তখন টেলিভিশন ছিল না,
এটা হলো 1964 সালের 25শে ডিসেম্বরে প্রথম সেটা হলো, উদ্বোধন হলো। এবং অনেকেই তাড়াতাড়ি টেলিভিশন কয়েকটা স্টেডিয়াম থেকে নিয়ে আসলো, ছোট এরকম বাক্সের মতো। আমি তখন মাত্র স্কুলে চাকরি করি, মাত্র 150 টাকা বেতন পাই। আমার স্বামী সরকারি চাকরি করেন, তখন 350 টাকা বোধহয় স্কেল, ওইভাবে ইনফরমেশন ডিপার্টমেন্টে চাকরি। তার পরে মনে আছে, এটাও একটা আমার জীবনের স্মরণীয় ঘটনা। ব্যাংক থেকে লোন নিলাম 1,500 টাকা। সেই 1,500 টাকা মাসে মাসে 150 টাকা করে শোধ করতে হতো। আমার বেতনের টাকাটা, পুরো স্কুলের বেতনের টাকাটা ওই শোধ করতাম ব্যাংকে, ন্যাশনাল ব্যাংক থেকে। স্টেডিয়াম থেকে মনে আছে, ছোট এতটুকু একটা টেলিভিশন কিনে আমাদের ড্রয়িং রুমের বাসার সেখানে রাখা হলো। এবং অনেক মানে উঁচু বাঁশের উপরে সেই অ্যান্টিনাটা থাকতো, এবং সেটা ঘুরিয়ে ঘুরিয়ে ছাদে উঠে, একতলা বাড়ি ছিল, ছাদে উঠে ওই ডিআইটির দিকে মুখটা না করলে আবার দেখা যেত না, ঝিরঝির করতো, নানান রকম অবস্থা। কিন্তু সন্ধ্যা 6টা বাজলে আমরা সবাই গিয়ে বসতাম যে ওই টেলিভিশন দেখবো 1 ঘন্টা 2 ঘন্টা। তারপরে আমার মনে আছে যে আলী ইমাম আমার হাজব্যান্ডের বন্ধু ছিল, তিনি, আর হলো আমাদের আজমেরি জামান বলে একজন ছিলেন, ওরা আসলেন, একটা নাটক হবে, আমি যেন করি আর কি। আমি তো বলি আমি কি করে করব, ভুলে যাব, ওখানে কেউ প্রম্পট করবে না, কিছু না, মানে না আপনি পারবেন। পরে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা যে সেই টেলিভিশনে নাটক করলাম, এবং সেখানে আমার সাথে ছিলেন আহসান আলী সিডনি ভাই এবং আজমেরি জামান, রেশমা, যিনি পরবর্তী সময়ের রেশমা নামে ছবিতেও অভিনয় করেছেন, এবং তাদের সঙ্গে আমি কাজ করলাম আর কি ও টেলিভিশনে। আপনারা অনেকেই জানেন বাকের ভাইয়ের ফাঁসি হবে, এটা হতে দিবে না, তো সেটা নাটক, এটা সত্যি ঘটনা না, কিন্তু মানুষ সেটাকে সত্যি বলে ধরে নিয়েছে, নিজেদের বলে ধরে নিয়েছে, আপন বলে। এই যে একটা ব্যাপার ছিল বিশ্বাসযোগ্যতা, এবং আমি বলবো যে আমরা যারা অভিনয় করি আমাদেরও প্রথম এবং মানে প্রধান কাজ হলো ওই চরিত্রটাকে তুলে ধরা, সেই চরিত্রটা যাতে বিশ্বাসযোগ্য হয় দর্শকের কাছে। আমি দিলারা জামান না, আমিও ওই রাস্তার ঘুঁটে কুড়াচ্ছি, কিংবা রাস্তায় পাতা কুড়িয়ে কুড়িয়ে আমি দিন যাপন করি। আমাকে সব ভাঙতে হবে, ভেঙে ওই চরিত্রের মতোই আমাকে সেই বুড়িটাই হতে হবে, কি 16 বছরের তরুণী মেয়ে হতে হবে। এই খালি মেকআপ দিয়ে সেটা হয় না, সব কিছু মিলেই আমি যেন সেই মানুষটি হই। সেই বিশ্বাসযোগ্যতা যদি না হয়, তাহলে আমি বলবো আমার অভিনয়টা সার্থক হলো না। একটা বাসাতে একটা টেলিভিশন হয়তো, আর আশেপাশে পাড়ার থেকে আজকে নাটক হবে, সবাই চলে, কিচ্ছু মনে করতো না, সব ড্রয়িং রুমের সোফা। আমার বাসা তো ওই যে বললাম টেলিভিশন কিনেছিলাম, সবাই আসছে আশেপাশে যাদের বাড়ির সাথে টেলিভিশন নেই দেখার জন্য। আমি কিচ্ছু মনে করতাম না, বা কেউ কিছু মনে করতেন না। সবাই একসঙ্গে বসে, বাবা মা ভাই বোন পরিবারের সবাই একসঙ্গে, যে কোনো একটা সংলাপ শুনে, যেটা শুধু একজন প্রেমিক তার প্রেমিকাকে বলতে পারে, তো সেই অবস্থাটা মাথায় রেখেই সংলাপগুলো যাতে যখন আমরা আমাদের নিজেদের কথা, নিজেদের সব কিছু, নিজেদের জীবনকে যেন আমরা ওই নাটকের মধ্যে দেখতে পাই, এই ব্যাপারটা তখন ছিল, যার জন্যে সবাই একসঙ্গে বসে নাটক উপভোগ করতো, এবং কেউ বিব্রত বোধ করতো না। এমন কিছু দেখানো হতো না যে সেটাতে বাবা বিব্রত বোধ করছেন বা মেয়ে বিব্রত বোধ করছে, এরকম কিছু ছিল না। কিন্তু এখন সময়ের সাথে সাথে সব বদলে গেছে, আমাদের পারিবারিক বন্ধনগুলো ভেঙে গেছে আমি বলি, এবং এই নাটকের ভূমিকাও সেখানে অনেকখানি আছে। এখনও আমি যখন একটা কাজ করি বা কোথাও যাচ্ছি কাজ করে, কোন একটা নাটকের হয়তো দাদি হয়েছে, দাদি ভালো আছেন, এই যে একজন রিক্সা চালিয়ে যাচ্ছে, ভ্যান চালিয়ে যাচ্ছে, বলছে আমাকে, তখন নিজেকে এত মানে সমৃদ্ধ মনে হয় যে আমি তাদের ভালোবাসার মানুষ, তাদের খুব কাছের মানুষ। কবির কথা সবসময় আমি এই কথাটা বলি, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।
তারা যে আমাকে ওই যে দাদি, অমুকের মা, মির্জার মা, এই চরিত্রগুলোর ভেতর দিয়ে এখনও চেনে। অনেকে যখন গ্রামে যায় কাজ, কোনো একটা কাজ করতে, বয়স্ক বুড়ো মানুষ, আপনি মির্জার মা ছিলেন না? এই যে মির্জার মা, অয়ময়ের বা অন্য কিছু এইসব দিন রাত্রির সেই টুনির দাদি, এইগুলো আমাকে যেন একদম অনেক উপরে নিয়ে গেছে। মানুষের ভালোবাসার গভীরতম জায়গা আমি অহংকার করে বলতে পারি, আমি সেটা পেয়েছি। এবং এই পাওয়ার জন্যেই আমার বিদেশের অনেক কিছু ফেলে রেখে আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিলো। আমি আবার আমার আপনজনদের কাছে এখানে ফিরে এসেছি। মনে করি এই দর্শকরা, এই ভালোবাসার মানুষরাই আমার সব। এখন অভিনয়ের পরে মানুষ লেখাপড়া করছে, অনেক কিছু জানতে পারছে, স্কুল হয়েছে, থিয়েটারের বিশ্ববিদ্যালয়ের বিষয় হয়েছে এগুলো পাঠ করবার জন্যে। এই যে অভিনয়টা, এটাও একটা জানার জিনিস, শেখার জিনিস। ওই একটা সংলাপ দেখলাম আর পট করে বলে ফেললাম, এটা অভিনয় না। হ্যাঁ, আরেকজনকে নকল করে তো আমি তাকে তার কথাটা ওইভাবে বলতে পারি, কিন্তু সেটাকে অভিনয় হলো? সেই জন্যে রিহার্সেলের দরকার। এবং তখন 4 দিন 5 দিন করে রিহার্সেল হতো। এবং ডাইরেক্ট টেলিকাস্ট যেহেতু হচ্ছে, সেহেতু আমাকে 3-4 ঘন্টা আগে ওখানে পৌঁছাতে হতো। এবং এই বিশ্বাস নিয়ে করব যে আমি দর্শকের মনের কাছাকাছি যেতে চাই। সিনেমাতেও আসলে একটা সময় শুটিং হতে গেলে 8 দিন 10 দিন একটানা সময় দিতে হয়, তো সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি যেহেতু স্কুলে চাকরি করতাম, তারপরেও জীবনের আমার সবচেয়ে স্মরণীয় যে ব্যাপারটা, আমার প্রথম ছবি করার জন্যে যে নিমন্ত্রণ, সেটা শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ ভাই। হুমায়ুন আহমেদ ভাই বললেন যে আমি ছবি করব, আপনাকে করতে হবে। আমি বললাম যে আমি এতদিন সময় নিতে পারবো না। বলে যে না, আপনার আমি খুব অল্প সময় নিব আপনার, আপনি করে দেন। এখন ওনার অনুরোধ আমি কি করে ফেলবো, আর সিনেমা করব, এটা একটা আমার জীবনের প্রথম অ্যাডভেঞ্চার বলা যায়, প্রথম যুদ্ধ, প্রথম জয়। আমি বললাম যে ঠিক আছে। তা উনি একদম ওই বেছে যেদিন আমার স্কুল ছুটি, এরকম 2 দিন, তো সেই দিনই সময় করলেন এবং আগুনের পরশমণিতে আমি অভিনয় করলাম। আমার জীবনের একটা বিরাট প্রাপ্তি আমি বলি যে হুমায়ুন ভাই, তিনি তার একটা বইতে, সেখানে তিনি আমার প্রসঙ্গে কয়েকটা লাইন লিখেছেন যে দিলারা জামান তিনি অল্প সময়ের জন্যে আমার ছবিতে অভিনয় করেছেন এবং চৈত্রের সেই তীব্র দাবদাহের পরে প্রথম এক পশলা বৃষ্টি যেমন একটা শীতল পরশ বুলিয়ে দেয়, মায়া ভরা, তিনি যেন সেটা আমার, মানে আমি মনে করি যে আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি এভাবে তার কাছ থেকে প্রশংসা পাওয়া। আমার কাছে, আমি যেখানে কাজ করি, যেখানে আনন্দ পাই, সব আমার কাছে আপন, সব আমার কাছের, এবং সবই আমার কাছে অনেক দামি কিছু। আমি সবসময় চেষ্টা করি যে আমাকে যা করা দিয়েছে কাজটা আমি যেন ঠিক করতে পারি, সঠিকভাবে করতে পারি, এবং আমাকে যিনি চেয়েছেন তার এই কাজের জন্য তার সন্তুষ্টিটাও আমার প্রয়োজন। কারণ তিনি আমাকে দিয়ে যেটা চাইছিলেন, আমি প্রয়োজন হলে বলি যে ঠিক আছে আবার করছি, না হলে বলছি আবার করছি, আমি 10 বার শর্ট দিব, কিন্তু ঠিক জিনিসটা যেন তিনি পান। শুরু হচ্ছে বৈশাখী টেলিভিশনে নতুন ধারাবাহিক কিচেন পলিটিক্স। চোখ রাখুন আপনাদের সবার প্রিয় বৈশাখী টেলিভিশনে। এই জায়গাটা আমি ধরে রাখতে চাই আমার ভেতরে, আমার কাজের মধ্য দিয়ে। আমি তোমাদেরই লোক এবং সবার আপন মানুষ হয়ে আমি দিলারা জামান সবার কাছে থাকতে চাই।